বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসাইন, বিসিএস কনফিডেন্সের একজন ইংরেজি সাহিত্যের শিক্ষক। সো আমরা আজকে ইংরেজি সাহিত্য সম্পর্কে একটু বেসিক আলোচনা করব। দ্যাট মিনস রোমান্টিক পিরিয়ড, একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, হুইচ উইল বি বেটার ফর অল অফ ক্যান্ডিডেটস। যারা বিসিএস পরীক্ষার্থীর জন্য সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে একটা যুগ, সেই যুগের নাম হচ্ছে দি রোমান্টিক পিরিয়ড। আমরা ইংরেজি সাহিত্য সম্পর্কে একটু জানবো, বুঝবো, উপলব্ধি করব। আর ইংরেজি সাহিত্য থেকে বিশেষে সবচেয়ে বেশি কোশ্চেন আসে রেনেসান্স পিরিয়ড এবং রোমান্টিক পিরিয়ড। এই দুটো যুগ থেকে অনেক বেশি কোশ্চেন এসেছে, আসবে, আসার সম্ভাবনা আছে। সো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং সেই টপিকের নাম হচ্ছে বলা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড থেকে অনেক কোশ্চেন এসেছে, আসবে এবং আসার সম্ভাবনা আছে। সো আমরা রোমান্টিক পিরিয়ড সম্পর্কে আলোচনা করব আজকের টপিকে। তার পূর্বে একটু জেনে নেই দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। আমরা একটু অপেক্ষা করি, ইনশাল্লাহ দেখে নেব। আমরা ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আলোচনা করব ইনশাল্লাহ, আর সেই টপিকের নাম হচ্ছে দি রোমান্টিক পিরিয়ড। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। দি রোমান্টিক পিরিয়ড, দি রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক এজ একই কথা। ইংরেজি সাহিত্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যুগ, এবং সেই যুগের নাম হচ্ছে দি রোমান্টিক পিরিয়ড। আর রোমান্টিক পিরিয়ড এমন একটা পিরিয়ড যার ডিউরেশনটা 1798 থেকে 1832। এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ডের ব্যাপ্তিকাল। যদি এখানে কাউন্ট করি তাহলে আমরা খুব অল্প সময় পাই, মাত্র 34 বছর। এবং রোমান্টিক পিরিয়ডকে যদি সেঞ্চুরি বলা হয় তাহলে একটু খেয়াল করি, এখানে বলা হয় আর্লি 19th সেঞ্চুরি, আর্লি 19th সেঞ্চুরি। তাহলে দেখেন, রোমান্টিক পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, এবং কত বছরের ব্যাপ্তিকাল সেটা জানলাম। আই থিঙ্ক এখানে 3টে স্টেপ জানলাম। আর এই 3টে স্টেপ থেকে দেখবেন বিগত বছরগুলিতে কোশ্চেন এসেছে, আসবে বা আসার সম্ভাবনা আছে। এখন এখানে একটা কনফিউশন তৈরি হয়। আর্লি 19th সেঞ্চুরি হলে অবশ্যই রোমান্টিক, কিন্তু যদি কখনো শুধু 19th সেঞ্চুরি হয় তখন আমরা বলবো সেটা ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড। আর ভিক্টোরিয়ান পিরিয়ডের যুগটা আমরা খুব ভালো করে জানি 1832 থেকে 1901। তাহলে দেখেন এখানেও 3টে স্টেপ, এবং এটা বিসিএস এর কোশ্চেন, এটা বিসিএস এর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। লাস্ট বিসিএস এসেছিল ভিক্টোরিয়ান পিরিয়ড ইজ এ ড্যাশ সেঞ্চুরি, 19th সেঞ্চুরি। পার্থক্য হচ্ছে রোমান্টিক আর্লি 19th সেঞ্চুরি আর ভিক্টোরিয়ান হচ্ছে 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি। আর ভিক্টোরিয়ান পিরিয়ডের যুগটা 1832 থেকে 1901 সাল, আর রোমান্টিকটা হচ্ছে 1798 থেকে 1832। তাহলে দেখেন, রোমান্টিক পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম। একই রকম ভিক্টোরিয়ান পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম। শুধু পার্থক্য হচ্ছে রোমান্টিক আর্লি 19th সেঞ্চুরি আর ভিক্টোরিয়ান হচ্ছে শুধু 19th সেঞ্চুরি, এবং ভিক্টোরিয়ান পিরিয়ড ইজ এ ড্যাশ সেঞ্চুরি, 19th সেঞ্চুরি। এটা বিসিএস এর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে আমরা এখানে যতটুকু জানলাম, আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এবার দেখেন, এই রোমান্টিক পিরিয়ডের অপর নাম আছে। আমরা জানি ইংরেজি সাহিত্যের যে যুগগুলি আছে 8টি যুগ, এই 8টি যুগের মধ্যে থেকে 4টি যুগের অপর নাম আছে আর 4টি যুগের অপর নাম নেই। তার মধ্যে রোমান্টিক পিরিয়ড একটা যুগ যার অপর নাম আছে। তাহলে রোমান্টিক পিরিয়ডের অপর নামগুলি ছোট্ট করে আমরা জেনে নেই। বলা হয় একটা দি গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড, লিরিক্যাল ব্লাড, দি গোল্ডেন অফ এজ লিরিক্যাল ব্লাড। এবং তার আরেকটা অপর নাম হচ্ছে দি সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড, দি সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড বা ক্রিয়েটিভ, দি সেকেন্ড ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ পিরিয়ড বলা যায়। একটা বলা হচ্ছে দি এজ অফ রেভলিউশন, এর অপর নাম দি এজ অফ রেভলিউশন। এর মধ্যে থেকে প্রথম নামটা একটু ইম্পর্টেন্ট বেশি। দেখেন, রোমান্টিক পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, এবং রোমান্টিকের ব্যাপ্তিকাল কত বছর সেটা জানলাম।
রোমান্টিক পিরিয়ড অনেকগুলি অপর নাম আছে, তার একটা অপর নাম হচ্ছে গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড, অথবা সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড বা ক্রিয়েটিভ পিরিয়ড, অথবা দি এজ অফ রেভলিউশন। এই তিনটে অপর নাম বলা হয়েছে রোমান্টিক পিরিয়ডের অপর নাম। এখানে ছোট্ট করে আমরা একটু গল্প করি। দেখেন, এজ অফ রেভলিউশন এই জন্য বলা হয়েছিল, রোমান্টিক পিরিয়ডের এই ডিউরেশনের সময় 1789-এ ফ্রান্স রেভলিউশন হয়েছিল, যার স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এবং এখানে সাধারণ মানুষের চাহিদা ছিল আর্ট ফর আর্ট শেক, আর্ট ফর হিউম্যানিটি, আর্ট ফর নট আর্ট শেক, শিল্প শিল্পের জন্য নয়, আর্ট ফর হিউম্যানিটি, শিল্প মানুষের জন্য, মানবতার জন্য। সেই পয়েন্ট অফ ভিউ থেকে একটা বিপ্লবী হয়েছিল। এই জন্য এই যুগের কখনো কখনো অপর নাম হয় এজ অফ রেভলিউশন। তাহলে এজ অফ রেভলিউশনটা আমরা জেনে নিলাম যে ফ্রান্স রেভলিউশনকে কেন্দ্র করেই হয়েছিল। এরপর ছোট্ট করে আরেকটা নাম দেখি। দেখেন, এখানে লিখেছে সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড। রোমান্টিক যুগ এমন একটা যুগ ছিল, আমরা জানি যে এখানে পাস্ট ফর নেচার, পাস্ট ফর ল্যাব, হাই ইমাজিনেশন, হ্যাঁ, এবং ডিকশন বা সাধারণ মানুষের কথাবার্তা ছিল, সহজ সরল প্রাণচঞ্চল ভাষায় কবিতাগুলি লেখা হইতো। তার মানে রোমান্টিক যুগের ব্যক্তিরা ক্রিয়েটিভিটির দিক থেকে সবচেয়ে ফার্স্ট ছিল। রোমান্টিক যুগের ব্যক্তিরা সাদা খাতার কলম পেলেই তারা সবসময় কবিতা লেখা নিয়ে ব্যস্ত ছিল। সাধারণের মধ্যে থেকে অসাধারণ তুলে ধরত রোমান্টিক যুগের কবি সাহিত্যিকরা, নিরসনের মধ্যে থেকে রস আহরণ করত। তারা ক্রিয়েটিভিটির পয়েন্ট অফ ভিউ থেকে যুগের ডিউরেশনটা অল্প হলেও ইংরেজি সাহিত্য এবং সারা ওয়ার্ল্ডকে তাদের মাধ্যমে স্মরণ করা হয় বা আলোড়ন সৃষ্টি করেছিল এই বিখ্যাত ব্যক্তির এই যুগের কবিরা। এই জন্য তাদেরকে বলা হয় সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড। এখন কোশ্চেন হলো যে সেকেন্ড যদি রোমান্টিক হয় তাহলে ফার্স্ট ক্রিয়েটিভিটি কোনটা বা ফার্স্ট কোনটি? দেখেন, আমরা পড়েছিলাম রেনেসান্স, RENAISSANC। এই রেনেসান্সের অপর নাম হচ্ছে আর্লি, আর্লি মডার্ন পিরিয়ড। তৃতীয় নম্বর যুগ আমরা জানি, প্রথম অ্যাংলো সেক্সন, এরপর মিডল এজ, এরপর রেনেসান্স। রেনেসান্সের অপর নাম হচ্ছে আর্লি মডার্ন পিরিয়ড, আর আর্লিকে বলা হয় ফার্স্ট। তাহলে ফার্স্ট মডার্ন পিরিয়ড হচ্ছে রেনেসান্স। এই জন্য রেনেসান্স যখন ভেঙে ভেঙে তৈরি হলো, রি মিনস এগেন, নাসান্স মিনস বার্থ, সুতরাং রেনেসান্স মিনস রিবার্থ, রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লাইফ, রিজেনারেশন। রেনেসান্সের পর থেকে আস্তে আস্তে ইট ওয়াজ কালচারাল মুভমেন্ট ইন ইটালি। শিল্প, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা সবকিছু আস্তে সন্ন্যতের দ্বার প্রান্তে পৌঁছে গেল। এই জন্য রেনেসান্সের অপর নাম আর্লি মডার্ন পিরিয়ড, আর্লিকে বলা হয় ফার্স্ট। তাহলে রোমান্টিকের অপর নাম সেকেন্ড ক্রিয়েটিভিটি। কেন রোমান্টিক সেকেন্ড হলো? রোমান্টিক যদি সেকেন্ড হয় তাহলে ফার্স্ট কোনটি? একটা কোশ্চেন থাকে। ফার্স্ট হচ্ছে রেনেসান্স। রেনেসান্সের অপর নাম আর্লি মডার্ন পিরিয়ড। আর্লি এবং ফার্স্ট, হোয়াট ইজ দ্য ডিফারিং? মিনিং ইজ দ্য সেম। রোমান্টিক সেকেন্ড ক্রিয়েটিভিটি এজন্য বলা হলো, রেনেসান্স হচ্ছে প্রথম, রোমান্টিক হচ্ছে সেকেন্ড। আর রোমান্টিক পিরিয়ডের ব্যক্তিরা নিজেদের ক্রিয়েটিভিটির পয়েন্ট অফ ভিউ থেকেই তার যুগটা নিজেদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল এবং লেখার মাধ্যমে ইংরেজি সাহিত্যে অবিস্মরণীয় হয়ে আছিল। এজন্য তাদেরকে বলা হলো সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড। এরপরে কিন্তু তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলি পরীক্ষায় তেমন একটা আসে না, জাস্ট একটু কিউরিয়াসিটি জাগলো, জানার আগ্রহ থাকতে পারে, এজন্য বললাম। এটা ইম্পর্টেন্ট, এজন্য স্টার দিয়ে রেখেছি। রোমান্টিক যুগের অপর নাম, এটা ইম্পর্টেন্ট, গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। তাহলে দেখেন, রোমান্টিক পিরিয়ডের আমরা প্রথমে নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, এবং রোমান্টিক পিরিয়ডের একটা অপর নাম হচ্ছে গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। আমাদের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের SK খালিদ স্যার আছে, ধন্যবাদ স্যার। তাহলে দেখেন, গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড, এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড অপর নাম। আমরা এই বড় সেন্টেন্সটাকে যদি ভেঙে ভেঙে আলোচনা করি তাহলে শুধু গোল্ডেন এজ লিখি। একটা জিনিস মনে রাখবেন, শুধু গোল্ডেন এজ দ্বারা যদি কখনো বোঝানো হয় তাহলে সেটা রেনেসান্স হবে, রোমান্টিক হবে না। শুধু গোল্ডেন এজের অপর নাম আপনারা জানেন এলিজাবেথেন পিরিয়ড। এলিজাবেথেন, দেখেন THAN আছে, নট E, স্পেলিংটা গুরুত্বপূর্ণ। গোল্ডেন এজের অপর নাম হচ্ছে এলিজাবেথেন, আর এলিজাবেথেনের ডিউরেশনটা আমরা খুব ভালো করে জানি, 1558 থেকে 1603, এবং এর অপর নাম হচ্ছে গোল্ডেন এজ। এটা কিন্তু বিসিএসের একটা কোশ্চেন। এবং এই কুইন এলিজাবেথের একটা বিখ্যাত কোটেশন আছে আপনারা জানেন, এবং সে বলেছিল, ফার্স্ট ইমপ্রেশন
IMPRESSION. First impression is the best impression. Is the best impression. Impression. একটু খেয়াল করে দেখেন, এই গোল্ডেন এজ দ্বারা বোঝানো হয় এলিজাবেথেন পিরিয়ডকে। আর এলিজাবেথেন কোন যুগটা আলোচনা করে? এলিজাবেথেন যেটা আলোচনা করে সেটা ছোট্ট করে রেনেসান্সের একটা পার্ট, RENAISSANC। রেনেসান্সের অনেকগুলি পার্ট আছে, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। খেয়াল করি, রোমান্টিকের অপর নাম গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। এই সেন্টেন্সটা লিরিক্যাল ব্লাডটা হাইড করলাম আমরা ছোট ছোট করে আলোচনা করি। শুধু গোল্ডেন এজ দ্বারা যদি বোঝানো হয় তাহলে সেটা এলিজাবেথেন পিরিয়ড। আর এলিজাবেথেন পিরিয়ডটা রেনেসান্সের ছোট্ট একটা পার্ট বা তার অন্তর্ভুক্ত। এলিজাবেথেন স্পেলিংটা গুরুত্বপূর্ণ, এর যুগটা গুরুত্বপূর্ণ, ডিউরেশন এবং কুইন এলিজাবেথের একটা কোটেশন আছে ইম্পর্টেন্ট, কখনো কখনো বাই অবডে ধরা হয় যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। হু টোল্ড ইট? এটা কে বলেছেন? কুইন এলিজাবেথ বলেছে। তাহলে কোশ্চেন করি, এলিজাবেথেন স্পেলিংটা কি? THEN না AN। এলিজাবেথেনটা যুগটা কত সাল থেকে কত সাল? 1558 থেকে 1603। এলিজাবেথেন পিরিয়ডের অপর নাম কি? গোল্ডেন এজ। এটা বিসিএস এসেছে। এলিজাবেথেনের যুগটা কত সাল থেকে কত সাল? 1558 থেকে 1603। এটা বিসিএস এ এসেছে এবং প্রাইমারি এসেছে। আর কুইন এলিজাবেথের একটা বিখ্যাত কোটেশন কখনো কখনো ধরা হয় বাইবাবরে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন। প্রথম দেখাতে কাউকে ভালো লাগলে সেই ভালো লাগাটা সারা জীবনই থেকে যায়। দ্যাট মিনস ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন। অথবা বলা যায় প্রথমে দর্শনদারি পরে গুণ বেচারি। এই এলিজাবেথেন পিরিয়ড হচ্ছে রেনেসান্সের ছোট্ট একটা পার্ট। আর রেনেসান্স পিরিয়ডটা আমরা জানি অবশ্যই 1500 সাল থেকে 1660, 160 বছর। এবার আমরা গোল্ডেন এজটা হাইড করে আমরা লিরিক্যাল ব্লাড সম্পর্কে জানব। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার, যে আমরা যতটুকু জানলাম, বুঝলাম, দেখলাম, এই পর্যন্ত আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। আবার একটু আমরা বলে নেই। আজকে মূলত আলোচনা করছি আপনাদের জন্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডে প্রথমে নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, ব্যাপ্তিকাল জানলাম। রোমান্টিক পিরিয়ড খুঁজতে গিয়ে আর্লি 19th সেঞ্চুরি পেলাম, কিন্তু শুধু 19 হলে ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের যুগটা 1832 থেকে 1901 সাল। আমরা জানি ইংরেজ সাহিত্যের 8টি যুগ আছে: অ্যাংলো সেকশন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন। এই 8টি যুগের মধ্যে 4টির অপর নাম আছে, 4টির অপর নাম নেই। তার মধ্যে একটি হচ্ছে রোমান্টিক পিরিয়ড, যার অপর নাম আছে, এবং সেগুলি হচ্ছে এরকম: গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড, এজ অফ রেভলিউশন এবং সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড। রেভলিউশন হয়েছিল এখানে, ফ্রান্স বিপ্লবী হয়েছিল বা ফ্রেঞ্চ বিপ্লবী হয়েছিল, এজন্য। সেকেন্ড ক্রিয়েটিভিটি মানে তারা নিজেরা ক্রিয়েটিভিটির পয়েন্ট অফ ভিউ থেকে এই যুগে কবি সাহিত্যিক কবিতা লিখতো, এজন্য। তবে এটা যদি সেকেন্ড হয়, ফার্স্ট কোনটি একটা কোশ্চেন হতে পারে। রেনেসান্স হচ্ছে ফার্স্ট বা আর্লিয়েস্ট। এবং আরেকটা নাম হচ্ছে গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। এই সেন্টেন্সটা বড়, আমরা ছোট ছোট ভেঙে ভেঙে জেনে নেব। গোল্ডেন এজ দ্বারা শুধু চিহ্নিত করা হয় সেটা এলিজাবেথেন পিরিয়ডকে, যেটা রেনেসান্সের ছোট্ট একটা পার্ট অন্তর্ভুক্ত। রেনেসান্সের যুগটা 1500 থেকে 1660, আর এলিজাবেথের যুগটা 1558 থেকে 1603। এর মাঝে একটা গ্যাপ আছে, এই যে 1500 থেকে 1558 একটা ছোট্ট যুগ আছে, প্রিপারেশন ফর রেনেসান্স, কিন্তু কখনোই পরীক্ষা আসে না। এলিজাবেথের নাম জানলাম, তার স্পেলিং জানলাম, তার ডিউরেশন জানলাম, তার অপর নাম জানলাম, তার একটা কোটেশন জানলাম। তবে এলিজাবেথের অপর নাম গোল্ডেন এজ সহ আরও অনেক আছে। গোল্ডেন এজ, স্বর্ণযুগ, দি গ্লোরিয়াস এজ অফ বলা হচ্ছে এ নেস্ট অফ সিঙ্গিং বার্ড, গায়ক পাখির বাসা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এলিজাবেথেনটা মূলত রেনেসান্সের ছোট্ট একটা পার্ট। তাহলে এবার আমরা শুধু লিরিক্যাল ব্লাডটা জেনে নেই। আর আই থিঙ্ক এই ক্লাসটা মেবি সেফ থাকবে। হ্যাঁ, এবার দেখেন ছোট্ট করে আমরা আরেকটু গল্প করি, যে গল্পটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে বিসিএস এ কমপক্ষে 10 বার কোশ্চেন তৈরি করা হয়েছে, সেটা বিসিএস হোক বা প্রাইমারি হোক। হ্যাঁ, এই যে শুধু এতটুকু জায়গা থেকে, এই যে গোল করলাম, এতটুকু জায়গা থেকে বিসিএস বা প্রাইমারিতে কমপক্ষে 10 বার কোশ্চেন তৈরি করা হয়েছে। দেখুন, শব্দটা হচ্ছে লিরিক্যাল ব্লাড। লিরিক্যাল ব্লাডটা হচ্ছে একটা কবিতা সমগ্র, আর এই কবিতাটা মূলত লিখেছিল, ছোট্ট করে আমরা জেনে নেই, উইলিয়াম। সো উইল কাম ব্যাক আওয়ার মেইন থিম, আমাদের মূল আলোচনা আবার ফিরে আসি। আজকে মূলত আলোচনা করতেছিলাম
রোমান্টিক পিরিয়ড। আমরা রোমান্টিক পিরিয়ডের প্রথমে নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, এর ব্যাপ্তিকাল জানলাম এবং রোমান্টিক পিরিয়ডের গুরুত্বপূর্ণ অপর কিছু নাম আছে, সেই অপর নামগুলি আমরা জানলাম। এর মধ্যে একটা হচ্ছে এজ অফ রেভলিউশন অথবা সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড, আর একটা হচ্ছে গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। আমরা গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড থেকে এতটুকু জানলাম, শুধু গোল্ডেন এজ হলে সেটা এলিজাবেথিয়ান পিরিয়ডকে কেন্দ্র করে, আর এলিজাবেথিয়ান পিরিয়ড মানে 1558 থেকে 1603, এবং কুইন এলিজাবেথের একটা অপর নাম গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড, এবং কুইন এলিজাবেথের একটা কোটেশন ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন। কিন্তু এলিজাবেথের অপর নাম গোল্ডেন এজ, যেটা ছোট্ট একটা রেনেসান্সের পার্ট। এবং আমরা লিরিক্যাল ব্লাড জানছি। লিরিক্যাল ব্লাড মূলত হচ্ছে একটা কবিতা সমগ্র। লিরিক্যাল ব্লাড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিল এবং এস.টি. কলিজ দুইজন এর বন্ধু ছিল, বোজম পেন, দুইজনের সমন্বয়ে এটা লেখা হয়েছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিল 19টা, এস.টি. কলিজ লিখেছিল 4টা। এই 23টা কবিতার সমন্বয়ে যখন লিরিক্যাল ব্লাড কবিতাটা 1790-তে পাবলিশ করা হয়, তখন মূলত রোমান্টিক যুগের যাত্রা সূচনা করা হয়। এই জন্য কোশ্চেন প্যাটার্নে কোশ্চেন হতে পারে লিরিক্যাল ব্লাড কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটাও রাইট, যাকে বলা হয় পয়েট অফ নেচার। হি ওয়াজ বর্ন ইন 1770 থেকে 1850। অথবা বলা হয় লিরিক্যাল ব্লাড কে লিখেছে? এস.টি. কলিজ। হি ওয়াজ বর্ন ইন 1772 থেকে 1834। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19টা, এস.টি. কলিজ 4টা। এই হচ্ছে 23টা কবিতার সমন্বয়ে যখন লিরিক্যাল ব্লাডটা 1798-এ পাবলিশ করা হয়, তখন মূলত রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। তাহলে আমরা এখানে যতটুকু জানলাম, আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমরা যতটুকু জানলাম আবার আমরা একটু জেনে নেই। আমরা রোমান্টিক পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, এর ব্যাপ্তিকাল জানলাম। রোমান্টিক পিরিয়ড অনেকগুলি অপর নাম আছে, সেই অপর নামগুলি জানলাম। গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড শব্দটাকে আমরা গোল্ডেন এজ জানলাম এবং লিরিক্যাল ব্লাড জানলাম। এবার ছোট্ট করে আরেকটা শব্দ জানি, সেই শব্দ হচ্ছে লিরিক, LYRIC। পরীক্ষায় কোশ্চেন আসে লিরিক কি অথবা ব্লাড কি ইত্যাদি, যেগুলিকে বলা হয় লিটারেরি টার্মস অথবা ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ বা লিটারেরি টার্মস থেকে কোশ্চেন হয়, আমরা সেই দুইটার বিষয় জেনে নেই। এবার আমরা এখন রোমান্টিক পিরিয়ডের ভিতরে যাইনি, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তাহলে দুটো শব্দ হতে পারে, একটা হচ্ছে লিরিক্যাল, তার মানে আমরা সংক্ষেপে লিখতে পারি লিরিক। এখানে বলা যায় লিরিক অর্থ হচ্ছে গীতি কবিতা। গীতি কবিতার অর্থ অনেক হতে পারে। লিরিক শব্দটা লায়ার থেকে এসেছে, লায়ার একটা গ্রিক ওয়ার্ড, লায়ার থেকে লিরিক, লিরিক থেকে লিরিক্যাল, লিরিক্যাল থেকে লিরিসিস্ট বা লিরিস্ট, অনেক কিছু বলা যায়, দরকার নেই। আমরা ছোট্ট করে এটা লিখি, এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, এটা ইম্পর্টেন্ট গ্রিক ওয়ার্ড। যেমন আপনারা পড়েছেন রেনেসান্স হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড, সনেট হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড। যদি বলা হয় লিরিক, তাহলে এটা একটা গ্রিক ওয়ার্ড। এর সংজ্ঞাটা আমরা ছোট করে জেনে নেই। বলা হয় দি ক্যানোনাইজেশন, এটা একটা বিখ্যাত কবিতা, লিখেছিল জন ডান। দ্যাটস এনাফ। এবার আমরা এখানে যা লিখলাম সেটা একটু জেনে নেই, একটু বোঝার চেষ্টা করি। দেখুন, রোমান্টিক পিরিয়ড আলোচনা করতেছিলাম। রোমান্টিক পিরিয়ড আলোচনা করতে গিয়ে আমাদের কিছুটা প্রবলেম হচ্ছে বা আবার লাইন কেটে যাচ্ছে। রোমান্টিক পিরিয়ড অপর নাম হচ্ছে গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড অপর নাম, গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। আমরা গোল্ডেন এজ জানলাম, লিরিক্যাল ব্লাড জানলাম, এবার লিরিক জানবো, তারপর ব্লাডটা আমরা পরে জেনে নেব। দেখুন, গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড, এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড অপর নাম। আমরা গোল্ডেন এজটা জানলাম, লিরিক্যাল ব্লাডটা জানলাম, এবার শুধু লিরিকটা জানি। এখানে লিখেছি লিরিক। লিরিক অর্থ হচ্ছে গীতি কবিতা। গীতি কবিতার অর্থ অনেক হতে পারে, ওড অর্থ হতে পারে, ব্লাড অর্থ হতে পারে। লিরিক অর্থ গীতি কবিতা। লিরিক হচ্ছে গ্রিক ওয়ার্ড। লিরিক কাকে বলা হয়? ইটস এ শর্ট পোয়েম অথবা শর্টেন দেন এপিক। এবং লিরিকের এক্সাম্পল বলা হয় টিন টান অ্যাবে, এটা একটা কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অথবা জন ডান, তার একটা কবিতা দি ক্যানোনাইজেশন, CANNONIZATION। তাহলে আমরা দেখেন গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাডটা জানার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা শুধু লিরিকটা জেনে নিলাম, এবং লিরিকটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে, আসবে। আবার জেনে নেই, রোমান্টিক পিরিয়ড অপর নাম হচ্ছে গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড।
গোল্ডেন এজটা জানলাম, লিরিক্যাল ব্লাডটা জানলাম, এবার লিরিক জানছি। এই লিরিকের বাংলা অর্থ গীতি কবিতা, লিরিক গ্রিক ওয়ার্ড, লিরিকের সংজ্ঞা, ইটস এ শর্ট পয়েম অথবা শর্ট এন্ড দেন ইপিক, মহাকাব্যর চেয়ে যেটা ছোট বা ছোট্ট একটা কবিতাকে লিরিক বলা হয়। লিরিকের এক্সাম্পলটা আসতে পারে অথবা এভাবে আসতে পারে, টিনটান অ্যাবে কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কোন ধরনের গ্রন্থ? কবিতা। অথবা টিনটান অ্যাবে কিসের এক্সাম্পল? লিরিক। অথবা দি ক্যানোনাইজেশন, এটা একটা বিখ্যাত কবিতা, জন ডান। অথবা জন ডানের দ্য ক্যানোনাইজেশন লিরিকের একটা এক্সাম্পল। তাহলে আই থিঙ্ক এখানে যতটুকু জানলাম এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা ছোট করে আরেকটা শব্দ জানি, সেই শব্দের নাম হচ্ছে ব্লাড। লিরিক থেকে এতটুকু পড়লে দ্যাটস এনাফ। লিরিকের অর্থ কি, লিরিক কি শব্দ এবং লিরিক কাকে বলে, অথবা তার একটা এক্সাম্পল। এবার আমরা ছোট্ট করে আরেকটা শব্দ জানি, এরপর আমরা রোমান্টিকের মূল আলোচনায় চলে যাব, যে রোমান্টিকের বিখ্যাত কি কি ব্যক্তি আছে এবং তারা কি কি লিখেছিল, তাদের টাইটেল কি, জন্ম মৃত্যু কি, ইত্যাদি ইত্যাদি, কোটেশন কি। এবার আমরা একটা শব্দ লিখি, সেই শব্দের নাম হচ্ছে ব্লাড। এর অর্থ হচ্ছে দীর্ঘ গীতি কাহিনীমূলক কবিতা। দীর্ঘ গীতি কাহিনীমূলক কবিতা, একটা কাহিনী বেশি প্রাধান্য পাবে, কাহিনীমূলক কবিতা। এবং এখানেও লেখা যায় ব্লাড শব্দটা ব্লারে থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি, দরকার নেই, শুধু আমরা একটা শব্দ লিখি, এটা হচ্ছে একটা ইটালিয়ান ওয়ার্ড। ইটালিয়ান ওয়ার্ড যদি আসে ব্লাড ইজ এ ড্যাশ ওয়ার্ড, তাহলে এটা বলবো ইটালিয়ান ওয়ার্ড। এবং এর সংজ্ঞাটা আমরা লিখি, হোয়াট ইজ ব্লাড? এ লং ন্যারেটিভ পোয়েম। এ লং ন্যারেটিভ পোয়েম, একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ব্লাড। অথবা এই সংজ্ঞাটা কারো ভালো লাগলে এটাও লিখতে পারেন, রোমান্টিক পপ সং। রোমান্টিক কি বললাম? পপ সং। পপ সং, ইটস কল ব্লাড। অথবা এটাও কারো ভালো না লাগলে এটাও লিখতে পারেন, কবিতাকে ব্লাড বলা হয়। কবিতাকে ব্লাড বলা হয়। তিনটের যে কোনো একটা লিখলেই হবে। তাহলে দেখেন এখানে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে ব্লাডের সংজ্ঞাটা জানলাম, বলা হচ্ছে দীর্ঘ গীতি কাহিনীমূলক কবিতা, এখানে একটা কাহিনী বেশি প্রাধান্য পাবে। ব্লাড হচ্ছে একটা ইটালিয়ান ওয়ার্ড। ব্লাড বলা হয় এ লং ন্যারেটিভ পোয়েম অথবা রোমান্টিক পপ সং, অথবা কবিতাকে ব্লাড বলা হয়। এবার ছোট্ট করে ব্লাডের একটু প্রকারভেদটা আমরা জেনে নিই। ব্লাড অর্থ দীর্ঘ গীতি কাহিনীমূলক কবিতা, এটা একটা ইটালিয়ান ওয়ার্ড। এর সঙ্গে অনেকভাবে লেখা যায়, এ লং ন্যারেটিভ পোয়েম অথবা রোমান্টিক পপ সং অথবা কবিতাকে ব্লাড বলা হয়। আমরা ছোট্ট করে যদি একটু এরকম কাইন্ডস জানি, তাহলে দেখেন আপনারা অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেন। সনেট হচ্ছে 3 প্রকার। এরপর আপনারা জানেন ট্র্যাজেডি হচ্ছে 3 প্রকার। এরপর ওড, ওড হচ্ছে 3 প্রকার। এরপর ইপিক, ইপিক হচ্ছে 2 প্রকার। আর এখানে আরেকটা শব্দ ব্লাড হচ্ছে 2 প্রকার। 1, 2, 3, 4, 5, এই 5টা প্রকারভেদ ইংরেজি সাহিত্যের মধ্যে টোটালি আছে, এর বাইরে আর প্রকারভেদ নেই। এর মধ্যে থেকে সনেটকে স্টার দিয়ে রাখি, আর ইপিককে স্টার দিয়ে রাখি, আর ব্লাডকে স্টার দিয়ে রাখি, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। দেখবেন পরীক্ষায় কোশ্চেন আসবে, হাউ মেনি কাইন্ডস অফ সনেট, সনেট কয় প্রকার? হাউ মেনি কাইন্ডস অফ ইপিক, ইপিক কয় প্রকার? অথবা হাউ মেনি কাইন্ডস অফ ব্লাড, ব্লাড কয় প্রকার? 2 প্রকার। ইংরেজি সাহিত্যের যখন কোনো প্রকারভেদ আসে, এই 5টা প্রকারভেদ ছাড়া সাহিত্যের আর কোনো প্রকারভেদ নেই। সনেট 3 প্রকার, ট্র্যাজেডি 3 প্রকার, ওড 3 প্রকার, ইপিক 2 প্রকার, ব্লাড 2 প্রকার। এর মধ্যে সনেট, ইপিক আর ব্লাডটা বেশি ইম্পর্টেন্ট। তো ব্লাড 2 প্রকার কি কি আমরা ছোট্ট করে একটু জেনে নেই। এর মধ্যে পরীক্ষায় একটা দেখবেন আসে বিসিএস বা প্রাইমারি, প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। একটা হচ্ছে লিটারেরি ব্লাড। লিটারেরি ব্লাড, এই লিটারেরি ব্লাডের একটা ছোট্ট এক্সাম্পল দেই, বা শুধু ব্লাডের এক্সাম্পল বা লিটারেরি ব্লাডের এক্সাম্পল। আপনারা জানেন দি রাইম অফ দি এনসেন্ট মেরিনার। রাইম অফ দি এনসেন্ট মেরিনার, এনসেন্ট মেরিনার, এটা যদিও একটা বিখ্যাত আমরা জানি কবিতা। এই কবিতাটা লিখেছে এস.টি. কোলরিজ, COLERIDGE। একটু খেয়াল করি, একটা হচ্ছে লিটারেরি ব্লাড। ব্লাড হচ্ছে 2 প্রকার, একটা লিটারেরি ব্লাড। লিটারেরি ব্লাড আর ব্লাডের এক্সাম্পল একই, নাম হচ্ছে
রাইম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার, এটা একটা কবিতা, লিখেছিল এস.টি. কোলরিজ। আরেকটা এক্সাম্পল, দ্যাট মিন্স ব্লাড, দ্বিতীয় প্রকারটার নাম হচ্ছে ফল্ক। ফল্ক বা এর অপর নাম হচ্ছে ট্র্যাডিশনাল। ফল্ক, ট্র্যাডিশনাল, অথবা আরেকটা বলা হয় পপুলার, পপুলার ব্লাড। কিন্তু এটা পরীক্ষায় কখনোই আসে না। তার তবুও এর একটা এক্সাম্পল দেই, যেমন দি ক্রুয়েল মাদার। ক্রুয়েল মাদার, এটা একটা গ্রন্থ, দি ক্রুয়েল মাদার, আর এটা লিখেছিল যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে টুয়া কোরবিস, CORBIES। কিন্তু এটা পরীক্ষায় কখনো আসে না। একটু খেয়াল করি আমরা, রোমান্টিক পিরিয়ড একটা অপর নাম ছিল গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। গোল্ডেন এজটা জানলাম, লিরিক্যাল ব্লাডটা জানলাম, লিরিক জানলাম, একদম পরিষ্কার ব্লাডটা জানছি, এবং সেটা এরকম, যেরকম বলা হচ্ছে এরকম। ব্লাড শব্দের অর্থ দীর্ঘ গীতি কাহিনীমূলক কবিতা, একটা কাহিনী বলবে। ব্লাড হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড, একে বলা হয় এ লং ন্যারেটিভ পোয়েম অথবা রোমান্টিক পপ সং অথবা কবিতাকে ব্লাড বলা হয়। ব্লাড দুই প্রকার খুঁজতে গিয়ে সাহিত্যের কিছু প্রকারভেদ একটা গ্লান্স সিচুয়েশনে আমরা জেনে নিলাম। একটা লিটারি ব্লাড, এর এক্সাম্পল রাইম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার, এটা একটা কবিতা এস.টি. কোলরিজের। দ্বিতীয় প্রকার ব্লাড হচ্ছে ফল্ক বা ট্র্যাডিশনাল বা পপুলার ব্লাড, একই বলা হচ্ছে কিন্তু ওয়ার্ডটা ভিন্ন, বিষয়টা এক। যেমন দি ক্রুয়েল মাদার, নিষ্ঠুর মা, যদিও মা কখনো নিষ্ঠুর হয় না, এটা একটা মেজর ওয়ার্ক, এর ধরন নেই, লেখছিল টুয়া কোরবিস, TWOCORBIES। তাহলে এখানে আমরা যতটুকু জানলাম, আই থিঙ্ক এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ডের একটা বিখ্যাত লিটারেরি টার্মস, তার নাম হচ্ছে ব্লাড। আর এই ব্লাড থেকে সাধারণত পরীক্ষায় কোশ্চেন এসেছে, আসবে। দেখেন, এই যে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এখান থেকে কিন্তু বিসিএসে কোশ্চেন এসেছে, বিসিএসে এসেছে এবং প্রাইমারিতেও এসেছে। যারা বিসিএস এবং প্রাইমারি পরীক্ষা দেবেন তারা দেখবেন এই জায়গাগুলি থেকে কোশ্চেন আসবে। তাহলে আমরা ছোট্ট করে টোটালি যতটুকু জানলাম এট এ গ্লান্স একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। দেখুন, আজকে আমরা এখানে যতটুকু জানলাম ততটুকু হচ্ছে এরকম। ফার্স্ট অফ অল, রোমান্টিক পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, ব্যাপ্তিকাল জানলাম, এর অনেকগুলো অপর নাম আছে, অপর নাম জানলাম। তার মধ্যে একটা অপর নাম হচ্ছে গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। গোল্ডেন এজ সম্পর্কে জানলাম, লিরিক্যাল ব্লাড সম্পর্কে জানলাম, শুধু লিরিক সম্পর্কে জানলাম, শুধু ব্লাড সম্পর্কে জানলাম। দ্যাটস এনাফ অ্যাবাউট অফ দি রোমান্টিক পিরিয়ড। এবার আমরা একটা টপিক লিখব, সেই টপিকের নাম হচ্ছে পয়েটস অফ দি রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডে কি কি কবি সাহিত্যিক আছে? পয়েটস অফ দি রোমান্টিক পিরিয়ড, পয়েটস অফ দি রোমান্টিক পিরিয়ড। দেখেন, পয়েটস অফ দি রোমান্টিক পিরিয়ড এটা একটা শিরোনাম বা হেডলাইন। পয়েটস অফ দি রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডে বিখ্যাত কিছু ব্যক্তিগুলি আছে, সেই ব্যক্তিগুলি সম্পর্কে আমরা একটা গ্লান্স একটু জানি। যেমন একজন বিখ্যাত ব্যক্তি আছে উইলিয়াম ব্লেক, আরেকজন ব্যক্তি আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, WORDS, আরেকজন ব্যক্তি আছে এস.টি. কোলরিজ, COLERIDGE, এস.টি. কোলরিজ। একজন বিখ্যাত ব্যক্তি লর্ড বাইরন। আরেকজন বিখ্যাত ব্যক্তি আছে P.B. শেলি, মানে পার্সি বিশি শেলি, SHELLEY। একজন ব্যক্তি আছে জেন অস্টেন বা জন অস্টেন, জেন অস্টেন, AUSTN। আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে জন কিটস। এবং লাস্ট আরেকজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে স্যার ওয়াল্টার স্কট। দেখেন, রোমান্টিক পিরিয়ড থেকে এই কয়েকজন ব্যক্তি পড়বেন, এর বাইরে আর কখনোই পড়ার দরকার নেই। রোমান্টিক পিরিয়ড এমন একটা পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড থেকে এই কয়েকজন ব্যক্তি পড়বেন এবং এই কয়েকজন ব্যক্তি খুবই ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট অফ অল জেনেছি রোমান্টিক পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম। রোমান্টিক পিরিয়ড অনেকগুলো অপর নাম আছে, সে অপর নাম জানলাম। এর মধ্যে একটা অপর নাম হচ্ছে গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। গোল্ডেন এজ দ্বারা বুঝলাম এলিজাবেথেন পিরিয়ড, তার ডিউরেশন, কোটেশন এবং সেটা রেনেসান্সের ছোট্ট একটা পার্ট। কিন্তু গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড পুরোটা যদি বোঝায় তখন রোমান্টিক পিরিয়ড। গোল্ডেন এজ বললাম, লিরিক্যাল ব্লাড বুঝলাম, লিরিক্যালের ব্লাডের মধ্যে থেকে আবার লিরিক আলাদা বুঝলাম, ব্লাড আলাদা বুঝলাম, তাহলে রোমান্টিক পিরিয়ড সম্পর্কে একটা বেসিক ধারণা নিলাম। এরপরের স্টেপে, মানে সেকেন্ড স্টেপে আমরা জানলাম পয়েটস অফ দি রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডে কি কি বিখ্যাত ব্যক্তিগুলি আছে
আরও অনেক ব্যক্তি লেখা যায়, কিন্তু আমি লিখিনি, কারণ সেগুলি থেকে কখনোই কোনো ধরনের কোশ্চেন হয় না, হবে না বা হওয়ার সম্ভাবনাও নেই। এখানে যে ব্যক্তিগুলি লিখেছি এই ব্যক্তিগুলি খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন 1 2 3 4 5 6 7 8 এই 8জন ব্যক্তি আমি লিখেছি। এই 8জন ব্যক্তির মধ্যে থেকে আপনি প্রাইমারির জন্য বা বিসিএস এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কয়েকজন ব্যক্তি আমি একটু স্টার দিয়ে রাখি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থটা ইম্পর্টেন্ট, এসটি কোল্লিসটা ইম্পর্টেন্ট এবং পার্সি বিশি শেলি ইম্পর্টেন্ট, আর হচ্ছে জন কিটস। রোমান্টিক পিরিয়ডের এই কয়েকজন ব্যক্তির মধ্যে থেকেও আরও শর্ট করে দিলাম আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থের জন্য। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোল্লিস, পার্সি বিশি শেলি, জন কিটস। দ্যাটস এনাফ অ্যাবাউট অফ দি রোমান্টিক পিরিয়ড। এই কয়েকজন ব্যক্তির মধ্যে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোল্লিস, লর্ড বার্ন, পিবি শেলি, জন কিটস, জেন অস্টেন অথবা স্যার ওয়াল্টার স্কট এই কয়েকজন ব্যক্তি পড়বেন। এর বাইরে আর পড়ার দরকার নেই, সেটা যে কোনো পরীক্ষার জন্যই হোক, সেটা বিসিএস অথবা প্রাইমারি অথবা আদার সকল জব সেক্টর। উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোল্লিস, লর্ড বায়রন, পিবি শেলি, জেন অস্টেন, জন কিটস, স্যার ওয়াল্টার স্কট। যদি বলা হয় অল দিস পয়েট ইজ কল্ড ইজ এ ড্যাশ পিরিয়ড, এরা সকলেই কোন যুগের কবি? রোমান্টিক পিরিয়ডের কবি। এর মধ্যে থেকে ছোট্ট করে আমরা এই ব্যক্তিগুলি থেকে একটু ডিটেলস আলোচনা করে নেই। দেখুন, প্রথমে একজন ব্যক্তি লিখি আমি, সেই ব্যক্তির নাম হচ্ছে স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কট থেকে অনেক কিছু আলোচনা করা যায়, হ্যাঁ, কিন্তু নো নিড, দরকার নেই। আমি শুধু একটা সাজেশন দেব আপনাদের, ইনশাল্লাহ একটাই কমন পাবেন। এটা উপরওয়ালার প্রতি ভরসা এবং অভিজ্ঞতার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। স্যার ওয়াল্টার স্কটের একটা বিখ্যাত কবিতা পড়বেন এবং সেই কবিতার নাম হচ্ছে দি প্যাট্রিয়টিজম। দেখেন, PATRIO, দি প্যাট্রিয়টিজম একটা বিখ্যাত কবিতা। দি প্যাট্রিয়টিজম একটা বিখ্যাত কবিতা। এই কোশ্চেনটা প্রাইমারিতে যারা পরীক্ষা দিচ্ছেন দেখবেন কমপক্ষে 6 বার এসেছে এবং বিসিএস এও কোশ্চেনটা এসেছে। প্রাইমারি এবং বিসিএস এর সবচেয়ে বেশি কোশ্চেন রিপিট হয়েছে এই একটা কোশ্চেন, দি প্যাট্রিয়টিজম, PATRIOTISM। এটা একটা বিখ্যাত কবিতা, লিখেছে স্যার ওয়াল্টার স্কট। তবে এখানে দি প্যাট্রিয়টিজম খুঁজতে গিয়ে বিসিএস এর জন্য আরেকটা ইম্পর্টেন্ট, দি PATRIOT, শুধু প্যাট্রিয়ট। শুধু প্যাট্রিয়ট এটা একটা বিখ্যাত কবিতা এবং এটা লিখেছিল দি প্যাট্রিয়ট রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং। আর রবার্ট ব্রাউনিং কোন যুগের কবি? ছোট্ট করে বললাম বিপি, এটা কিন্তু 37তম বিসিএস আসছিল। রবার্ট ব্রাউনিং কোন যুগের কবি? ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। সে একজন বিখ্যাত কবি, পয়েট। তাহলে দেখেন, একটু খেয়াল করি, আমরা রোমান্টিক পিরিয়ড আলোচনা করতেছিলাম। রোমান্টিক পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি স্যার ওয়াল্টার স্কট। একে বলা হয় ফাদার অফ ইংলিশ হিস্টোরিক্যাল নভেলিস্ট, ঐতিহাসিক নভেলিস্টের জনক, কিন্তু কখনোই আসে না। আরও অনেক অনেক কিছু তার বিখ্যাত নভেল আছে, তালিসমান, ইভানহু, ওয়েবারলি, নো নিড। একটা কবিতা পড়বেন, সেই কবিতার নাম হচ্ছে দি প্যাট্রিয়টিজম। তবে প্যাট্রিয়টিজম পড়তে গিয়ে আপনাকে কনফিউশন করে দেবে। এই কোশ্চেনটাও দেখবেন প্রাইমারিতে কমপক্ষে 8 বার এসেছে। দি প্যাট্রিয়ট একটা বিখ্যাত কবিতা লিখেছে রবার্ট ব্রাউনিং। শুধু প্যাট্রিয়টিজম একটা বিখ্যাত কবিতা লিখেছে স্যার ওয়াল্টার স্কট। রবার্ট ব্রাউনিং একজন বিখ্যাত কবি কোন যুগের? ভিক্টোরিয়ান পিরিয়ডের। আর ভিক্টোরিয়ান পিরিয়ড মানে 1832 থেকে 1901 সাল এবং ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হয় 19th সেঞ্চুরি। ভিক্টোরিয়ান পিরিয়ড একজন বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিং। হি ওয়াজ বর্ন ইন 1812 থেকে 1889। রবার্ট ব্রাউনিংকে কবিও বলা হয়, আবার ড্রামাটিক মনোলগের জনকও বলা হয়। বাংলায় ড্রামাটিক মনোলগের জনক বলা হয় পল্লী কবি জসিমউদ্দিনকে। তাহলে ছোট্ট করে আমরা এখানে জানলাম, কোশ্চেন করি, দি প্যাট্রিয়টিজম কোন ধরনের গ্রন্থ? পোয়েম। কে লিখেছে? স্যার ওয়াল্টার স্কট। গুড। অথবা দি প্যাট্রিয়ট একটা বিখ্যাত কবিতা, কে লিখেছে? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং কোন যুগের কবি? ভিক্টোরিয়ান পিরিয়ডের। যেহেতু দুটোই হচ্ছে কবিতা, তাহলে একটা কোশ্চেন জেনে নেই যে কবিতার জনককে। যদি কোশ্চেনটা এরকম হয় যে কবিতার জনককে, যদি কোশ্চেনটা এরকম হয় যে ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি, পোয়েম অর পোয়েট্রি, কবিতা বা কাব্যগ্রন্থের জনককে, তখন বলবো সংক্ষেপে লিখি জেওফি চসার। হ্যাঁ, জেওফি চসারকে অনেক কিছু বলা যেতে পারে, ফাদার অফ ইংলিশ লিটারেচার
অথবা ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মিডল এজ অথবা গ্রেটেস্ট পয়েট, অথবা বলা হয় ফাদার অফ গ্র্যান্ডফাদার অফ ইংলিশ নভেল, পয়েট বলা হয়, অথর বলা হয়, লয়ার বলা হয়, আর অনেক অনেক। তার মধ্যে একটা হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি কাকে বলা হয়? জেওফি চসার। যদি এইরকম একটা কোশ্চেন করি যে ফার্স্ট বা আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট, ইংরেজ সাহিত্যের প্রথম কবি বা আদি কবিকে, ইংরেজ সাহিত্যের প্রথম কবি বা আদি কবিকে, তাহলে বলবো ক্যাডমন, CAEDMON, ক্যাডমন। আর ক্যাডমনের সাথে বাংলায় তুলনা করা হয় আমরা জানি লুইপা। CAEDMON। একটু কোশ্চেন করি, যদি আরেকটা কোশ্চেন আমরা করি যে ইপিক পয়েট কে, তাহলে আমরা পাই জন মিল্টন। জন কি? মিল্টন। যদি এরকম একটা কোশ্চেন পাই আমরা পয়েট অফ পয়েটস, কবিদের কবিকে, তাহলে সংক্ষেপে এডমান্ড স্পেন্সার। আরো অনেক আছে, পয়েট অফ বিউটি জন কিটস, পয়েট অফ লাভ জন ডান, ইত্যাদি ইত্যাদি। খেয়াল করি রোমান্টিক পিরিয়ডে অনেকগুলি কবির মধ্যে একজন কবি হচ্ছে স্যার ওয়াল্টার স্কট। তার একটা কবিতা দি প্যাট্রিজম। দি প্যাট্রিজম কে লিখেছে? স্যার ওয়াল্টার স্কট। কোন ধরনের গ্রন্থ? কবিতা। দি প্যাট্রিয়ট একটা বিখ্যাত কবিতা, এটা কে লিখেছে? এটা রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং কোন যুগের কবি? ভিক্টোরিয়ান পিরিয়ডের। দ্যাটস এনাফ। এখন আমরা জানি কবিতা বা কাব্যগ্রন্থের জনক হচ্ছে জেওফি চসার, সংক্ষেপে লিখলাম। এটা খুঁজতে গিয়ে আর একটু ইনফরমেশন সিচুয়েশনে বের হয়ে আসলো। প্রথম কবি, ফার্স্ট বা আর্লিয়েস্ট ইংলিশ পয়েট, এখানে একটু পয়েট লিখে দিই, যে ইংরেজ সাহিত্যের প্রথম কবি বা আদি কবিকে ফার্স্টের একটা ইংলিশ বলা হয় আর্লিয়েস্ট। ফার্স্ট এবং আর্লিয়েস্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট? মিনিং ইজ দ্য সেম। ফার্স্ট বা আর্লিয়েস্ট ইংলিশ পয়েট, ইংরেজ সাহিত্যের প্রথম কবি বা আদি কবি ক্যাডমন, বাংলায় বলা হয় লুইপা। ইপিক পয়েট কাকে বলা হয়? জন মিল্টন। হতে পারে তাকে আরো অনেক কিছু। পয়েট অফ পয়েটস, কবিদের কবি বাংলা সাহিত্যের নির্মলানন্দ গুণ, কিন্তু ইংরেজি সাহিত্যে কবিদের কবি এডমান্ড স্পেন্সার বা এডমান্ড স্পেন্সার। আমরা একটা সিচুয়েশন আর একটা জেনে নিচ্ছি, এটা আপনাদের জন্য খুব বেটার হবে আই থিঙ্ক কোন একটা সময়। তাহলে দেখেন এখানে আমরা যতটুকু জানলাম, একটু কোশ্চেন করি আপনাদের। দি প্যাট্রিজম একটা বিখ্যাত কবিতা, কে লিখেছে? স্যার ওয়াল্টার স্কট। শুধু প্যাট্রিয়ট একটা কবিতা, কে লিখেছে? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং কোন যুগের কবি? ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। এবার অতিরিক্ত 3-4টে কোশ্চেন করি। ইংরেজ সাহিত্যের প্রথম কবি বা আদি কবিকে? ক্যাডমন। ইপিক পয়েট কাকে বলা হয়? জন মিল্টন। ইপিক পয়েট, ব্লাইন্ড পয়েট, আরও অনেক কিছু। এবং হু ইজ দি ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি, কবিতা বা কাব্যগ্রন্থের জনককে? জেওফি চসার। যদি বলা হু ইজ কল্ড দি পয়েট অফ পয়েটস, কবিদের কবিকে? এডমান্ড বা এডমান্ড স্পেন্সার। তাহলে একটা সিচুয়েশন জানার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সাহিত্যের অনেক কিছুই পাশাপাশি একটু জেনে নিলাম। হুইচ উইল বি বেটার ফর অল অফ ক্যান্ডিডেট, এটা আপনাদের জন্য আই থিঙ্ক ভালো হবে। এবার আরেকজন বিখ্যাত ব্যক্তি আসি, সেই ব্যক্তির নাম হচ্ছে লর্ড বাইরন। দেখেন এদের জন্মমৃত্যু তেমন একটা প্রয়োজন নেই। এর আগের জন লিখেছি স্যার ওয়াল্টার স্কট। এই ব্যক্তি জন্মগ্রহণ করছে 1788 থেকে 1824, কিন্তু নো নিড। কিছু ব্যক্তি আছে যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্মমৃত্যু ইম্পর্টেন্ট, 1770 থেকে 1850। এসটি কর্লিজের জন্মমৃত্যুটা একটু ইম্পর্টেন্ট, 1772 থেকে 1834। এবং পার্সি বিশি শেলির জন্মমৃত্যু একটু ইম্পর্টেন্ট, বলা হয় 1792 থেকে 1822। জন কিটসের জন্মমৃত্যু একটু ইম্পর্টেন্ট, সেটা 1795 থেকে 1821, মাত্র 26 বছর। এজন্য এই ব্যক্তিগুলি আমি ইচ্ছে করে উইলিংলি জন্মমৃত্যু লিখছি না, তবে কারো জানার আগ্রহ থাকলে জিজ্ঞেস করবে। দেখেন রোমান্টিক পিরিয়ড আলোচনা করতে গিয়ে বিখ্যাত আমরা কিছু ব্যক্তি জানছি, আর সেই ব্যক্তিগুলির মধ্যে থেকে 2-1জন ব্যক্তি আলোচনা করছি। আরেকজন ব্যক্তি হচ্ছে, সেই ব্যক্তির নাম হচ্ছে লর্ড বাইরন, BYRON, লর্ড বাইরন। রোমান্টিক পিরিয়ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলির মধ্যে থেকে আরেকজন ব্যক্তি হচ্ছে লর্ড বাইরন, LORD BYRON। লর্ড বাইরন রোমান্টিক পিরিয়ডের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই লর্ড বাইরন থেকে যে কোশ্চেনগুলি তৈরি করা হয় সাধারণত তার 2টা টাইটেল তৈরি করা হয়, বা একটা টাইটেল আমি লিখি, টাইটেলটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রিবেল পয়েট, আরেকটা বলা হয় ন্যাশনাল পয়েট বা হিরো অফ গ্রিক, নো নিড।
তার বিখ্যাত একটা গ্রন্থ পড়বেন, সেই গ্রন্থটা খুব ইম্পর্টেন্ট এবং গ্রন্থটার নাম হচ্ছে ডন জুয়ান। ডন জুয়ানটা পাবলিশড হয় 1819 সাল। এটাকে ছোট্ট করে বলা যায়, এটা ইপিকও হয়, আবার বলা হয় ইপিক পয়েম। ইপিক বা ইপিক পয়েম একই কথা। আবার কখনো কখনো এটাকে বলা যেতে পারে স্যাটারিক্যাল ইপিক। স্যাটারিক্যাল ইপিক। এই দুটো ইনফরমেশন লর্ড বাইরন থেকে এই দুটো ইনফরমেশন পড়বেন। এই দুটো ইনফরমেশনের বাইরে আর কোনো কিছুই পড়ার দরকার নেই। লর্ড বাইরন একজন বিখ্যাত ব্যক্তি, আর লর্ড বাইরন থেকে পড়বেন রিবেল পয়েট অথবা ডন জুয়ান। ডন জুয়ান একটা বিখ্যাত গ্রন্থ, পাবলিশড হয় 1819 সালে। এটা একটা ইপিকও হয় বা ইপিক পয়েম হয় বা স্যাটারিক্যাল ইপিক হয়। স্যাটারিক্যাল ইপিক হয়। লর্ড বাইরন একজন বিখ্যাত ব্যক্তি, যার বিখ্যাত একটা টাইটেল, সেই টাইটেলটা বলা হচ্ছে রিবেল পয়েট। আর একে আমরা জানি কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করা হয়। বিদ্রোহ কবি হচ্ছে ইংরেজি সাহিত্যে লর্ড বাইরন, বাংলা সাহিত্য হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে ছোট্ট করে আমরা একটা গ্লান্স জেনে নিলাম। এখানে স্যাটারিক্যাল মানে স্যাটার থেকে এসেছে, স্যাটার থেকে এসেছে, স্যাটার থেকে স্যাটারিক্যাল শব্দটা এসেছে, স্যাটার থেকে স্যাটারিক্যাল শব্দটা এসেছে। আমরা যতটুকু জানছি, তৃতীয় একজন ব্যক্তি, দ্যাট মিনস লর্ড বাইরন। লর্ড বাইরন একজন বিখ্যাত ব্যক্তি, তাকে বলা হয় রিবেল পয়েট অথবা ডন জুয়ান, তার বিখ্যাত একটা গ্রন্থ, এবং এটা পাবলিশড হয় 1819 সালে। এটা ইপিক হয়, ইপিক পয়েম হয় অথবা স্যাটারিক্যাল ইপিক হয়। আর লর্ড বাইরন একজন বিদ্রোহ কবি, যাকে কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করা হয়। তাহলে আমরা এখানে যতটুকু জানছি ততটুকুই খুব ইম্পর্টেন্ট। যতটুকু পরীক্ষায় এসেছে, আসবে বা আসার সম্ভাবনা আছে, ততটুকুই আলোচনা করা হচ্ছে। লর্ড বাইরন একজন বিখ্যাত ব্যক্তি, তার একটা টাইটেল জানলাম, একটা গ্রন্থ জানলাম। গ্রন্থটা একটা কবিতা, হতে পারে ইপিক বা ইপিক পয়েম বা স্যাটারিক্যাল ইপিক পয়েম। পাবলিশড হয় 1819 সালে এবং এটা একটা বিখ্যাত স্যাটার। স্যাটার থেকে স্যাটারিক্যাল তৈরি করা হয়েছে, মানে ব্যঙ্গ চিত্র করে এই গ্রন্থটা তৈরি করা হয়েছে। এইবার আমরা ছোট্ট করে আর একজন ব্যক্তি সম্পর্কে জানি। একজন বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক। তুলনামূলকভাবে এই ব্যক্তির জন্মমৃত্যু হচ্ছে 1757 থেকে 1827। উইলিয়াম ব্লেকের কিছু টাইটেল বলা হয়, টাইটেল মানে উপাধি, টাইটেল বা টাইটেলস বা ইনটাইটেল ইত্যাদি বলা হয়। যেমন একে বলা যেতে পারে, উইলিয়াম ব্লেক একজন বিখ্যাত ব্যক্তি, তাকে বলা যেতে পারে ফার্স্ট রোমান্টিক পয়েট। ফার্স্ট রোমান্টিক পয়েট। অথবা বলা যেতে পারে পয়েট অ্যান্ড পেইন্টার। পয়েট অ্যান্ড পেইন্টার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইটেল, যদিও সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু এটা একটু বেশি ইম্পর্টেন্ট। এরপর বলা হয় পয়েট অফ বাইবেল। পয়েট অফ বাইবেল। এরপর বলা হয় ভিশনারি পয়েট। ভিশনারি পয়েট মানে স্বপ্নচারী কবি। স্বপ্নচারী কবি। এরপর লাস্ট আরেকটা বলা হয়, দেখেন কত সুন্দর একটা, প্রেকারসর। প্রেকারসর। প্রেকারসর অফ রোমান্টিক এজ। প্রেকারসর অফ রোমান্টিক এজ। আর প্রেকারসর PRECURSOR মানে হচ্ছে অগ্রদূত। এবং ছোট্ট করে আমরা জানলাম সে কিন্তু একজন ইংলিশ রোমান্টিক পয়েট। ইংলিশ রোমান্টিক পয়েট। দেখুন বোর্ডে আমরা যা লিখেছি সেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের মালিক স্যার একটা কমেন্ট করছে, কিন্তু আসলে বারে বারে লাইনটা কেটে যাচ্ছে। আসলে নাথিং টু ডু, নাথিং টু সে, হ্যাঁ বলার কিছুই নেই। বিখ্যাত একটা গ্রন্থ স্যামুয়েল বেকেট লিখেছিল ওয়েটিং ফর গডট, সেখানে একটা কথা বলেছিল যে
নাথিং টু বি ডান মানে করার কিছুই নেই। আসলে নেট প্রবলেমের কারণে হয়তো লাইন কেটে যাচ্ছে বা বারবার অনেকেই ফোন দিচ্ছে, লাইন কেটে যাচ্ছে। এখানে আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নেই বা বলার নেই। হ্যাঁ, সো উইলিয়াম ব্লেক সম্পর্কে আমরা আলোচনা করছি। উইলিয়াম ব্লেকের জন্মমৃত্যু জানলাম 1757 থেকে 1827। সে একজন ইংলিশ রোমান্টিক পয়েট, অথবা তাকে বলা হয় ফার্স্ট রোমান্টিক পয়েট, পয়েট অ্যান্ড পেইন্টার, পয়েট অফ বাইবেল, ভিশনারি পয়েট, পেকারসার অফ রোমান্টিক এজ অথবা ইংলিশ পয়েট। সকল টাইটেলগুলির মধ্যে থেকে একটা টাইটেল বেশি ইম্পর্টেন্ট, সেই একটাই পড়বেন, সেটা হচ্ছে পয়েট অ্যান্ড পেইন্টার। পয়েট অ্যান্ড পেইন্টার একটা বিখ্যাত টাইটেল, এবং যে ব্যক্তিকে বলা হয় সেই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। তাহলে উইলিয়াম ব্লেক থেকে ছোট্ট করে আমরা একটা টাইটেল জানলাম, পয়েট অ্যান্ড পেইন্টার কাকে বলা হয়? উইলিয়াম ব্লেককে বলা হয়। পয়েট অ্যান্ড পেইন্টার কাকে বলা হয়? উইলিয়াম ব্লেককে বলা হয়। দ্যাটস এনাফ। এবার ছোট্ট করে তার বিখ্যাত দু একটা কবিতা আমরা জানি। তার বিখ্যাত সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কবিতা সং অফ ইনোসেন্ট, যা পাবলিশড হয় 1789-এ। আরেকটা বিখ্যাত কবিতা একই রকম, সং অফ এক্সপেরিয়েন্স, যা পাবলিশড হয় 1794। দেখেন, বিখ্যাত দুটি কবিতা আমরা লিখেছি এবং দুটি কবিতাই খুব ইম্পর্টেন্ট। সং অফ ইনোসেন্টের মধ্যে অনেকগুলি কবিতা আছে, আর সং অফ এক্সপিরিয়েন্সের মধ্যে অনেকগুলি কবিতা আছে। অনেক সময় দুটো একসাথে আসে, সং অফ ইনোসেন্ট অ্যান্ড সং অফ এক্সপিরিয়েন্স কে লিখেছে? উইলিয়াম ব্লেক। কিন্তু পাবলিশড হয়েছে কখন এটা অনেকেই জানি না, আমরা জেনে নিলাম। আরেকটা দেখেন, অল পেয়ার্স ইন দেয়ার, অল প্রে ইন দেয়ার distress, এটা একটা বিখ্যাত কোটেশন উইলিয়াম ব্লেকের। অল পেয়ার ইন দেয়ার ডিস্ট্রেস, DISTRES, অল পেয়ার্স ইন দেয়ার ডিস্ট্রেস মানে সকল মানুষ দুর্দশায় পড়লে প্রার্থনা করে। একটা বিখ্যাত কোটেশন। এই কোটেশনটা কে বলেছে? বিখ্যাত একজন ব্যক্তি বলেছে, তার নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। তাহলে ছোট্ট করে আমরা একটা গ্লান্স একটু জেনে নিই। দেখেন, উইলিয়াম ব্লেক থেকে যতটুকু পরীক্ষার জন্য আমরা পড়ব মাত্র 4টে ইনফরমেশন। উইলিয়াম ব্লেক থেকে আমরা 4টে ইনফরমেশন পড়ব যে কোনো পরীক্ষার জন্য। একটা হচ্ছে বা 5টা ইনফরমেশন, ব্লেক বর্ণ 5টা ইনফরমেশন। একটা হচ্ছে সে রোমান্টিক যুগের কবি, আরেকটা হচ্ছে তার বিখ্যাত টাইটেল পয়েট অ্যান্ড পেইন্টার, তার বিখ্যাত দুটো গ্রন্থ সং অফ ইনোসেন্ট, সং অফ এক্সপেরিয়েন্স, আরেকটা বিখ্যাত কোটেশন অল পেয়ার্স ইন দেয়ার ডিস্ট্রেস মানে মানুষ দুর্দশায় পড়লে প্রার্থনা করে বা বিপদে পড়লে প্রার্থনা করে। ব্লেকে বর্ণ 5টা, এই 5টা ইনফরমেশন আমরা জেনে নিলাম। ইংলিশ রোমান্টিক পয়েট এবং পয়েট অ্যান্ড পেইন্টার, দুইটা টাইটেল আর দুইটা গ্রন্থ, সং অফ ইনোসেন্ট, সং অফ এক্সপেরিয়েন্স, আর একটা বিখ্যাত কোটেশন অল পেয়ার্স ইন দেয়ার ডিস্ট্রেস, দুর্দশায় পড়লে সকলেই প্রার্থনা করে। তাহলে দেখেন, আসলে বারে বারে লাইনটা কেটে যাচ্ছে, এটা নিজের কাছে যতটা বোরিং লাগছে তার চেয়ে বেশি আপনাদের কাছে লাগছে। নাথিং টু বি ডান, আসলে করার কিছুই নেই। সেই স্যামুয়েল বেকেটের একটা বিখ্যাত কোটেশন মনে পড়ে গেল। স্যামুয়েল বেকেট একটা গ্রন্থ লিখেছিল ওয়েটিং ফর গডট, এর জন্য সে নোবেল পুরস্কার পেয়েছিল 1969 সালে। সেখানে একটা কোটেশন বলেছিল নাথিং টু বি ডান, করার কিছুই নেই। তাহলে আমরা এখানে যতটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এই রোমান্টিক পিরিয়ড থেকে যতটুকু আলোচনা করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড, এবং এতটুকু মোটামুটি পড়লেই দ্যাটস এনাফ। আরও যে ব্যক্তিগুলি বাকি আছে সেই ব্যক্তিগুলি আমরা অন্য এক সময় জেনে নেব, বা অন্য একদিন এখানে ক্লাস নিতে তখন জেনে নেব। যেমন বাকি আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অথবা এসটি কোল্লেজ, অথবা বলা আছে জন কেটস, অথবা বলা আছে জেন অস্টেন, অথবা পিবি শেলি। আমরা জেন অস্টেন থেকে একটু জেনে নেই। জেন অস্টেন খুব সহজ এবং অল্প। বিখ্যাত একজন ফিমেল রাইটার, দেখেন ফিমেল রাইটার খুঁজে পাওয়া কঠিন, সেই ব্যক্তির নাম হচ্ছে জেন অস্টেন, AUSTN, জেন অস্টেন, একজন ফিমেল রাইটার। ফিমেল রাইটার খুঁজে পাওয়া খুবই কঠিন। এই বিখ্যাত ব্যক্তিরও টাইটেলগুলি একটু জেনে নেই। বিখ্যাত একটা টাইটেল তাকে বলা হয় এন্টি রোমান্টিক নভেলিস্ট। এন্টি রোমান্টিক নভেলিস্ট, আসলে সে একজন নভেলিস্ট। রোমান্টিক যুগের এই ব্যক্তি একমাত্র, এই মহিলার এত সাহস ছিল যে রোমান্টিক যুগে এসে নভেল লিখেছিল, অথচ রোমান্টিক যুগের সবাই হচ্ছে কবি, অথবা বলা হচ্ছে ফিমেল নভেলিস্ট।
ফিমেলও বলা যায়, আবার একটা শব্দ ইউজ করি আমরা, আরও ভালো শোনা যাবে, ফিমেল বা ফেমাস নভেলিস্ট। মূলত সে একজন নভেলিস্ট। তাহলে দেখুন এখানে যে ব্যক্তিকে আমরা পাচ্ছি সেই ব্যক্তির নাম বলা হচ্ছে এন্টি রোমান্টিক নভেলিস্ট অথবা ফিমেল বা ফেমাস নভেলিস্ট। মূলত সে একজন বিখ্যাত নভেলিস্ট, ফিমেল বা ফেমাস নভেলিস্ট। তার বিখ্যাত নভেলগুলির সম্পর্কে আমরা এট এ গ্লান্স একটু জেনে নিই। তার অনেক নভেল আছে, কিন্তু নো নিড। যেমন ইমা আছে, ম্যানসফিল্ড পার্ট আছে, হিস্ট্রি অফ দ্য ইংল্যান্ড আছে, স্যান্ডেশন আছে, কিন্তু আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিস। দেখবেন পরীক্ষা এসেছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিস। এবং ছোট্ট করে একটু জেনে নিই, পাবলিশড হয়েছে 1811 সালে। অ্যাক্ট হচ্ছে প্রাইড, PRID, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, প্রেজুডিআইসি। এটা পাবলিশ হয় 1815 সালে। এই বিখ্যাত দুটি গ্রন্থ খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিস, একটা প্রাইড অ্যান্ড প্রেজুডিস। আর যেহেতু এই দুটি হচ্ছে বিখ্যাত নভেল, তাহলে নভেল থেকে একটা আমরা অতিরিক্ত কোশ্চেন করে নেই। যদি এরকম একটা কোশ্চেন আপনারা জানেন, তারপরে আবার লিখে দেই, যদি বলা হয় ফাদার অফ ইংলিশ নভেল। আমরা জানি নভেল হচ্ছে উপন্যাস, বাংলায় উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর ইংলিশে নভেল দ্যাট মিনস উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং, FIELDING, হেনরি ফিল্ডিংকে বলা হয় নভেলের জনক। বাংলায় হচ্ছে উপন্যাস, উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খেয়াল করি রোমান্টিক পিরিয়ডের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হচ্ছে জেন অস্টেন বা জন অস্টেন। হি ওয়াজ এ ফিমেল বা অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট। তার বিখ্যাত দুটো নভেল পড়বেন, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিস 1811 অথবা প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অহংকার এবং কুসংস্কার 1815। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিস, প্রাইড অ্যান্ড প্রেজুডিস কে লিখেছে? জেন অস্টেন। কোন ধরনের গ্রন্থ? নভেল, দ্যাটস এনাফ। অথবা সে একজন বিখ্যাত ফিমেল বা ফেমাস নভেলিস্ট অথবা অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট। এখন অ্যান্টি কেন? দেখেন রোমান্টিক যুগে কোনো ফিমেল রাইটার নেই, শুধুমাত্র একজনই আছে, এই মহিলা। তার মানে এই মহিলার এত সাহস ছিল যে রোমান্টিক যুগে কবিতা লেখার পয়েন্ট অফ ভিউ থেকে নভেল লিখেছিল। তার মানে তার নভেলের মধ্যে কবিতার বৈশিষ্ট্যগুলি ছিল বলেই তাকে অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট বলা হচ্ছিল। কিন্তু যদি অতিরিক্ত একটা কোশ্চেন করি, ফাদার অফ ইংলিশ নভেল, নভেলের জনককে? হেনরি ফিল্ডিং। নভেলের জনককে? হেনরি ফিল্ডিং। আমরা যদি ছোট্ট করে এই নভেল থেকে আরেকটু জানি যে ইংরেজ সাহিত্যের ফার্স্ট নভেল কোনটি, হোয়াট ইজ দ্য ফার্স্ট নভেল ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তাহলে অবশ্যই বলবো পামেলা। ইংরেজ সাহিত্যের প্রথম নভেল হচ্ছে পামেলা, যা পাবলিশড হয় 1740 সাল, বলা হয় 1740 সাল। আর এই পামেলাটা লিখেছিল ছোট্ট করে একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন। স্যামুয়েল আমরা এখানে লিখি, আই থিঙ্ক দেখা যাবে, RICHARDSON, রিচার্ডসন, RICHARDSON, রিচার্ডসন। খেয়াল করি ইংরেজ সাহিত্যের প্রথম নভেল কোনটি? পামেলা, PAMELA। ইংরেজ সাহিত্যের প্রথম নভেল পামেলা, এটা পাবলিশড হয় 1740 সালে। এটা লিখেছিল স্যামুয়েল রিচার্ডসন, RICHARDSON। তবে নভেলের জনক হচ্ছে হেনরি ফিল্ডিং। সাহিত্যের মধ্যে দেখেন ট্র্যাজেডি লিখেছে একজন, ট্র্যাজেডির জনক একজন, নভেল লিখেছে একজন, নভেলের জনক একজন। তার মানে একজন লিখেছে, তার ধারণা নেই, আরেকজন ধারণা দিয়েছে, সে লেখে নাই, এই জন্য একজন জনক, একজন রাইটার। নর্মালি যে লেখে তাকেই জনক বা রাইটার হওয়ার কথা ছিল, কিন্তু না, ইংরেজ সাহিত্যটা একটু ভিন্ন। একটা মিল পাবেন, সেটা কমেডির জনক নিকোলাস উডাল। প্রথম কমেডি লিখেছিল রাল্ফ ডয়েস্টার নিকোলাস উডাল এবং পাবলিশড হয় 1553 সাল। তাহলে খেয়াল করি সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিস, প্রাইড অ্যান্ড প্রেজুডিস বিখ্যাত নভেল কে লিখেছে? জেন অস্টেন। তাকে অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট বা ফিমেল বা ফেমাস নভেলিস্ট বলা হয়। এনাফ। জেনে 4টে বর্ণ, 4টে ইনফরমেশন। যেহেতু এই দুটো নভেল, অতএব নভেলের জনক হচ্ছে, নভেল মানে উপন্যাস, বাংলায় বঙ্কিমচন্দ্র, ইংলিশে হেনরি ফিল্ডিং। আর নভেল থেকে একটু জেনে নিলাম সিচুয়েশন আমরা। ফার্স্ট নভেল হচ্ছে পামেলা, এটা পাবলিশড হয় 1740 সালে, লিখেছিল স্যামুয়েল রিচার্ডসন। স্যামুয়েল রিচার্ডসন, স্পেলিংটা আমরা ছোট্ট করে একটু জেনে নেই, RICHARDSON। স্যামুয়েল রিচার্ডসন একজন বিখ্যাত ব্যক্তি। আর এই স্যামুয়েল রিচার্ডসন থেকে আমরা যতটুকু জানলাম ততটুকু হচ্ছে তার বিখ্যাত একটা গ্রন্থ, নাম হচ্ছে পামেলা। আর পামেলা সম্পর্কে একটু এট এ গ্লান্স জেনে নিলাম।